প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমাদের আজকের আলোচ্য বিষয় ফিজিক্স 1 অধ্যায় 2। তোমরা যারা সিভিল, কম্পিউটার, পাওয়ার এবং মেকাট্রনিক্স টেকনোলজির ছাত্র, আশা করি তোমরা সকলেই ক্লাসে যুক্ত আছো এবং তোমাদের হাজিরাগুলো নিয়মিত হবে। যে ফরম্যাট আমি প্রথম ক্লাসে দিয়েছিলাম সেই ফরম্যাট মোতাবেক তোমরা হাজিরাগুলো দিচ্ছ। আমাদের আজকে আমরা পড়ব ভেক্টরের বিভাজন। একটি ভেক্টরকে কীভাবে দুই বা ততোধিক ভেক্টর রাশিতে রূপান্তর করা যায় সে সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমে জেনে নেই ভেক্টরের বিভাজন কী জিনিস। একটি ভেক্টর রাশিকে দুই বা ততোধিক ভেক্টর রাশিতে বিভক্ত করার পদ্ধতিকে ভেক্টরের বিভাজন বলে এবং বিভক্ত অংশগুলোকে মূল ভেক্টরটির উপাংশ বলে। যেমন ধরে নাও রাজশাহী একটি বিভাগ। এই বিভাগে মোট জেলার সংখ্যা হচ্ছে 8টি। তাহলে এই 8টি জেলার প্রত্যেকটিকে বলা হয় রাজশাহী বিভাগের এক একটি উপাংশ বা অংশ। তাহলে একটি ভেক্টর রাশিকে দুই বা ততোধিক ভেক্টর রাশিতে বিভক্ত করার পদ্ধতিকে ভেক্টরের বিভাজন বলা হয়। মূল জিনিসকে একাধিক জিনিসে ভাগ করে ফেলতে হবে, সেটি হচ্ছে বিভাজন, এবং বিভক্ত অংশগুলোকে মূল ভেক্টরটির উপাংশ বলা হয়। তাহলে রাজশাহী ডিভিশন একটি ডিভিশন, এটির জেলা হচ্ছে 8টি। তাহলে 8টি জেলার প্রত্যেকটি হচ্ছে রাজশাহী ডিভিশনের এক একটি অংশ বা উপাংশ। এখন আমরা দেখি কোনো ভেক্টরকে দুটি লম্ব উপাংশে কীভাবে আমরা বিভাজন করতে পারি। এটি কীভাবে করতে পারি, চিত্র তোমরা একটা দেখতে পাচ্ছ। আর একটি ভেক্টর, এই আর ভেক্টরকে দুটি লম্ব উপাংশে বিভক্ত করতে হবে। এইদিকে যে উপাংশ সেটি হচ্ছে পি এবং এইদিকে যে উপাংশ সেটি হচ্ছে কিউ। তাহলে আর ভেক্টরকে পি এবং কিউ এর মাধ্যমে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। মনে করি ওবি রেখা আর ভেক্টরের মান ও দিক নির্দেশ করতেছে। এই যে ওবি রেখা, এই ওবি রেখা আর ভেক্টরের মান এবং দিক নির্দেশ করতেছে। আর ভেক্টরের মান হচ্ছে আ, দিক হচ্ছে ও থেকে বি এর দিকে। যদি আর কে সমকোণে বিভাজন করা হয়, আর কে কী করবো, সমকোণে বিভাজন করব। এই আর কে সমকোণে বিভাজন করবো, অর্থাৎ দুটি লম্ব উপাংশে বিভাজন করে দেব। অর্থাৎ কিউ উপাংশ দুটি পরস্পর সমকোণী হয় তবে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এখানে আর ভেক্টরের সঙ্গে পি এর কোণ হচ্ছে আলফা এবং আর ভেক্টরের সঙ্গে কিউ এর কোণ হচ্ছে বিটা। তাহলে আলফা প্লাস বিটা এই দুই কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু আমরা মূল ভেক্টরকে কি দুটি লম্ব উপাংশে বিভাজন করে দেব। আর ভেক্টরের সাথে পি ও কিউ উপাংশ দুটির উৎপন্ন কোণ আলফা ও বিটা। আর ভেক্টরের সঙ্গে পি উপাংশের কোণ হচ্ছে আলফা এবং কিউ উপাংশের কোণ হচ্ছে বিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি। আলফা প্লাস বিটা এই দুই কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। আলফা প্লাস বিটা এই দুই কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। যার ফলে আমরা লিখলাম কি সাইন আলফা প্লাস বিটা পরিবর্তে 90 ডিগ্রি। তো সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, যার ফলে এখানে 1। এবং সাইন বিটা সমান সমান কত হবে, তা আমরা জানি কি এই যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তো এখান থেকে বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এই বিটার পরিবর্তে আমরা বসাবো সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা। তো এখানে দেখো উপরে 1 আর 90 ডিগ্রি গুণ করলে 90 ডিগ্রি পাওয়া যায়। তাহলে এখানে 1 হচ্ছে বিজোড় সংখ্যা। তো সমকোণের সঙ্গে যদি বিজোড় সংখ্যা গুণ থাকে তাহলে আমরা ত্রিকোণমিতির সূত্র অনুসারে জানি যে অনুপাতগুলো চেঞ্জ হয়ে যায়। সাইন থাকলে হবে কস, কস থাকলে হবে সাইন, টেন থাকলে হয় কট, কট থাকলে টেন, সেক থাকলে কোসেক, কোসেক থাকলে সেক। এটা আমাদের ত্রিকোণমিতিতে পড়ানো হয়। তাহলে এখানে যেহেতু 90 ডিগ্রির সঙ্গে
এক অর্থাৎ বিজোড় সংখ্যা গুণ আছে, যার ফলে এই অনুপাতটা হয়ে গেল সাইন থেকে কস। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু আমরা লিখতে পারি কস আলফা। এখন ও এ বি ত্রিভুজের সাইন সূত্র প্রয়োগ করে পাই। ত্রিভুজের সাইন সূত্র, এটিও ত্রিকোণমিতির একটি সূত্র। এটি হচ্ছে কোনো ত্রিভুজের বাহু এবং তার বিপরীত কোণের অনুপাত পরস্পর সমান। তাহলে এখানে ত্রিভুজটা কি? ত্রিভুজ হচ্ছে ও এ বি। চিত্রে আমরা দেখি ও এ বি। আচ্ছা, এই ত্রিভুজের সাইন সূত্র হচ্ছে কোনো ত্রিভুজের বাহু, যখন তুমি ও এ বাহু নিবে তখন এই বাহুর বিপরীত কোণ হচ্ছে বিটা কোণ। তাহলে ও এ ডিভাইডেড বাই সাইন বিটা এই দুটো ইকুয়াল টু, যখন তুমি এ বি বাহু নিবে, এ বি বাহু, এই এ বি বাহুর বিপরীত কোণ হচ্ছে আলফা। তাহলে আমরা লিখব এ বি ডিভাইডেড বাই সাইন আলফা। আবার যখন তুমি ও বি বাহু নিবে, ও বি বাহুর বিপরীত কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা লিখব ও বি ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি। কারণ ত্রিভুজের সাইন সূত্রটি হচ্ছে কি, কোনো একটি ত্রিভুজের যে কোনো বাহু তার বিপরীত কোণের অনুপাতের সমান। ও এ বাহু ডিভাইডেড বাই ও এ বাহুর বিপরীত কোণ বিটা, তার ফলে আমরা লিখি সাইন বিটা। আর যখন এ বি বাহু নিচ্ছি, এ বি বাহুর বিপরীত কোণ আলফা, ওই জন্য লিখতেছি এ বি ডিভাইডেড বাই সাইন আলফা। আবার যখন ও বি বাহু নিচ্ছি, ও বি বাহুর বিপরীত কোণ হচ্ছে 90 ডিগ্রি, তার ফলে আমরা লিখতেছি সাইন 90 ডিগ্রি। বা এখান থেকে লিখতে পারি ও এ বাহুর মান হচ্ছে তোমার পি ডিভাইডেড বাই সাইন বিটা, এ বি বাহুর মান হচ্ছে কিউ ডিভাইডেড বাই সাইন আলফা, আর ও বি বাহুর মান হচ্ছে আর ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, যার ফলে আমরা লিখতেছি 1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? পি ডিভাইডেড বাই সাইন বিটা সমান সমান কিউ ডিভাইডেড বাই সাইন আলফা। আচ্ছা, এই দেখো সাইন বিটার পরিবর্তে আমরা কি পেয়েছিলাম? সাইন বিটার পরিবর্তে আমরা পেয়েছিলাম কস আলফা, যার ফলে এই সাইন বিটার পরিবর্তে আমরা লিখতেছি পি ডিভাইডেড বাই কস আলফা। সাইন বিটার পরিবর্তে কস আলফা ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়াল টু আর। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? পি ডিভাইডেড বাই কস আলফা ইকুয়াল টু আর এবং কিউ ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়াল টু আর। এটা আমরা লিখতে পারি সমান সমান, সবগুলো অনুপাতের সমান। এখান থেকে কি লেখা যায়? পি ইকুয়াল টু আর কস আলফা এবং কিউ ইকুয়াল টু আর সাইন আলফা। এবং উপাংশ দুটোকে যদি আমরা ভেক্টর রূপে লিখি, তাহলে পি ভেক্টর যেহেতু এক্স ডিরেকশনের দিকে কাজ করছে, এক্স অক্ষ বরাবর তোমার ইউনিট ভেক্টর হচ্ছে আই, যার ফলে আমরা লিখতে পারি পি ইকুয়াল টু আর কস আলফা আই। আর কিউ ভেক্টর কি? ওয়াই অক্ষ বরাবর ক্রিয়ারত। কিউ ভেক্টর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ক্রিয়ারত এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের একক ভেক্টর হচ্ছে জে, যার ফলে আমরা লিখতেছি এখানে কিউ ইকুয়াল টু আর সাইন আলফা জে। এটি হচ্ছে আমাদের একটি ভেক্টর, অর্থাৎ আর ভেক্টরকে দুটি লম্ব উপাংশে ভাগ করলে আমরা যে দুটি অংশ পাই সেটি আর কস আলফা এবং আর সাইন আলফা। এখন যে কোনো দুই দিকে উপাংশ, আগে কি ছিল কি, একটি ভেক্টরকে দুটি লম্ব উপাংশে বিভক্ত, আর এখন একটি ভেক্টরকে যে কোনো দুই দিকে আমরা ভাগ করব। এটি কীভাবে করব? মনে করি ওবি রেখা আর ভেক্টরের মান ও দিক নির্দেশ করতেছে। ও বি রেখা, এই আর ভেক্টরের মান এবং দিক হচ্ছে ও থেকে বি এর দিকে, এটি নির্দেশ করতেছে। আর ভেক্টরকে এমন দুটি উপাংশে বিভাজন করতে হবে যেন উপাংশ দুটি ও বি এর সাথে আলফা ও বিটা কোণ উৎপন্ন করে। ও বি এর সঙ্গে আলফা এবং বিটা কোণ উৎপন্ন করে। আর এবং পি ভেক্টরের মধ্যে কোণ এখানে আলফা, আর এবং পি ভেক্টরের মধ্যে কোণ হচ্ছে বিটা। আচ্ছা, এখানে এটা আলফা কোণ হলে এটাও আলফা কোণ হবে, কারণ দুটি একান্তর কোণ। এটাই বিটা কোণ হলে এটিও বিটা কোণ হবে। আচ্ছা, আর এই কোণটা কত হবে? আমরা জ্যামিতিক সূত্র অনুসারে জানি যে একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান। তাহলে ও এ বি এটি যদি একটি ত্রিভুজ হয়, এই ত্রিভুজের তিন কোণ, ও কোণ, এ কোণ এবং বি কোণ, এই তিন কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি।
তো এই কোণটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে আলফা প্লাস বিটা প্লাস এক্স ইকুয়াল টু 2 সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি, বা এখান থেকে এক্স ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস দিয়ে আসলে মাইনাস হয়ে বিটা, বা এক্স ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কমন নিলে আলফা প্লাস বিটা। তাহলে এক্স অর্থাৎ এই কোণের মান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। ও বিন্দু হতে ওবি রেখার সাথে এর দুই পাশে আলফা ও বিটা কোণ করে ও এ ও সি রেখা টানা হলো। ও এ বি সি সামান্তরিকটি অঙ্কন করা হলে ও এ ও সি বাহু দুটি আর উপাংশ নির্দেশ করে। আচ্ছা, মনে করি বিভাজিত উপাংশ ও এ ইকুয়াল টু পি ও সি ইকুয়াল টু কিউ। তাহলে এখানে সিও বি ইকুয়াল টু ও বি এ, সিও বি সিও বি, এই যে বিটা কোণ, এই কোণ এবং এই কোণ হচ্ছে সমান, যার ফলে ও বি এ আমরা লিখতেছি। সি ও বি ইকুয়াল টু আমরা লিখতেছি ও বি এ ইকুয়াল টু বিটা কোণ, এবং ও এ বি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। ও এ বি, ও এ বি অর্থাৎ এই কোণ 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। এখন ও এ বি ত্রিভুজের সাইন সূত্র প্রয়োগ করে পাই ও এ বি ত্রিভুজের সাইন সূত্র। ত্রিভুজের সাইন সূত্র কি? কোনো ত্রিভুজের বাহু তার বিপরীত কোণের সাইন অনুপাত পরস্পর সমান। তাহলে ও এ বি ত্রিভুজ, ও এ বি এই ত্রিভুজের 3টি বাহু এবং 3টি কোণ। তাহলে আমরা যেই বাহু নিব তার বিপরীত কোণের অনুপাত। যখন ও এ বাহু নিব, ও এ বাহুর বিপরীত কোণ হচ্ছে বিটা কোণ, তাহলে ও এ ডিভাইডেড বাই আমরা লিখব সাইন বিটা। আবার যখন এ বি বাহু নিব, এ বি বাহুর বিপরীত কোণ হচ্ছে আলফা কোণ, তাহলে আমরা লিখব এ বি ডিভাইডেড বাই সাইন আলফা। আবার যখন আমরা ও বি বাহু নিব, ও বি বাহু, তখন ও বি বাহুর বিপরীত কোণ হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, তাহলে আমরা লিখব ও বি ডিভাইডেড বাই সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। এটি আমাদের ত্রিভুজের সাইন সূত্র। বা পি ডিভাইড ও এ বাহুর মান হচ্ছে পি ডিভাইডেড বাই সাইন বেটা ইকুয়াল টু এ বি বাহুর মান হচ্ছে কিউ ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়াল টু ও বি বাহুর মান হচ্ছে আর ইকুয়াল টু সাইন। এখন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, এটাকে আমরা লিখেছি কত? সাইন আলফা প্লাস বিটা। এটা কীভাবে লেখা যায়? 180 ডিগ্রিকে সমকোণে ভেঙতে হবে। 180 ডিগ্রিকে যদি আমরা সমকোণে বিভাজন করি তাহলে কত হবে? 2 × 90 ডিগ্রি, 2 × 90 ডিগ্রি অর্থাৎ 180 ডিগ্রি। তো 2 হচ্ছে এখানে জোড় সংখ্যা, যার ফলে অনুপাতটা চেঞ্জ হলো না, অনুপাত সাইন ছিল, এখানেও সে সাইন। বিজোড় হলে কিন্তু চেঞ্জ হয়ে যায়, যেটা আমরা আগে দেখলাম যে সমকোণের সঙ্গে বিজোড় সংখ্যা গুণ থাকলে অনুপাত চেঞ্জ হয়ে যায়। কিন্তু এখানে যেহেতু সমকোণের সঙ্গে কি 2 হচ্ছে জোড় সংখ্যা, 2 × 90 ডিগ্রি অর্থাৎ 180 ডিগ্রি, যার ফলে সাইন হয়ে গেল, এখানে অনুপাত চেঞ্জ হলো না। অর্থাৎ সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, লেখা যায় ত্রিভুজের সূত্র অনুসারে। তাহলে আর ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে পি ডিভাইডেড বাই সাইন বিটা সমান সমান কিউ ডিভাইডেড বাই সাইন আলফা সমান সমান আর ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। এটার অর্থ হচ্ছে এটির পরিবর্তে আমরা এটি লিখতে পারি, অথবা এটার পরিবর্তেও এটি লিখতে পারি, যেহেতু উভয়ই সমান, সবগুলি এখানে অনুপাত সমান। বা এখান থেকে লেখা যায় পি ইকুয়াল টু আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, এবং কিউ ইকুয়াল টু আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। এভাবে আমরা একটি ভেক্টরকে যে কোনো দিকে দুটি উপাংশে বিভাজন করতে পারি। এখন ভেক্টর বিভাজনের উদাহরণ আমরা আলোচনা করব। ভেক্টর বিভাজন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি আমাদের বাস্তব জীবনের অনেক ক্ষেত্রে কাজে লাগে। তো একটি উদাহরণ দেখো, লন রোলারকে ঠেলার চেয়ে টানা সহজ। তো লন মানে কি? লন মানে হচ্ছে যেটি মেঝো অর্থাৎ ভূমির উপর দিয়ে চলাচল করে, সেটি হচ্ছে লন। তো রোলার হচ্ছে মানে যেটি ঘুরে ঘুরে চলে, যেটি ঘুরে ঘুরে চলে তাকে বলা হয় রোলার। তো মেঝের উপর দিয়ে যেটি ঘুরে চলে তাকে বলে আমরা লন রোলার।
তো রোলার ঠেলার চেয়ে টানা সহজ। এটি আমরা কীভাবে ব্যাখ্যা করব যে এটি ঠেলতে গেলে বেশি শক্তি লাগে, টানতে গেলে কম শক্তি লাগে? কারণটা কি? কোনো বস্তু যখন কোনো তলের উপর দিয়ে কোনো বস্তুকে যখন কোনো তলের উপর দিয়ে ঠেলা বা টানা হয় তখন তার গতির বিপরীতে ঘর্ষণ বল কাজ করে। তাহলে ঘর্ষণ বলের ধর্ম কি? ঘর্ষণ বলের ধর্ম হচ্ছে তুমি যেদিকে বল প্রয়োগ করবে বস্তুর মানে ঘর্ষণ বল যেদিকে তুমি ঘর্ষণ বল হচ্ছে সবসময় গতির বিপরীত দিকে কাজ করে। ঘর্ষণ বল ধর্ম হচ্ছে গতির বিপরীতে কাজ করা। অর্থাৎ একটা বস্তুকে তুমি সামনের দিকে টানতেছো, ঘর্ষণ বল কাজ করবে পিছনের দিকে। কোনো বস্তুকে যখন কোনো তলের উপর দিয়ে ঠেলা বা টানা হয় তখন তার গতির বিপরীতে ঘর্ষণ বল কাজ করে, যা গতিকে বাধা দেয়। একটি বস্তু চলতেছে, পিছন দিক দিয়ে কেউ যদি টানিয়ে ধরে তাহলে তার গতি অবশ্যই কমে যাবে। বস্তুর ওজন যত বেশি হবে তলের উপর ঘর্ষণ বলও তত বেশি হবে। ঘর্ষণ বল ডিপেন্ড করতেছে কার উপর? ঘর্ষণ বল ডিপেন্ড করতেছে বস্তুর ওজনের উপর। বস্তু যত ভারী হবে ঘর্ষণ বলের মানও তত বেশি হবে, আর বস্তু যত হালকা হবে ঘর্ষণ বলের মানও তত কম হবে। আর বস্তুর ওজন যত কম হবে তলের উপর ঘর্ষণ বলও তত কম হবে। নির্দিষ্ট ওজনের বস্তুকে ঠেলা বা টানা সহজ হবে যখন বস্তুর উপর ক্রিয়াশীল ঘর্ষণ বলের মান কম হবে। অর্থাৎ বস্তু এবং তলের মধ্যে ঘর্ষণ বলের মান যত কম হবে বস্তুকে তত সহজে ঠেলা বা টানা যাবে, এটি বলা হচ্ছে। এই যে তোমরা চিত্র দেখতে পাচ্ছ একটি, যে রোলারকে যখন আমরা ঠেলি তখন কীরকম হয়। এই যে এটি একটি রোলার, এটিকে আমরা কি করছি? ঠেলতেছি সামনের দিকে। তাহলে এখানে কি হচ্ছে? এখানে যে রোলারের যে ওজন তার সঙ্গে এফ সাইন থিটা পরিমাণ ওজন যোগ হয়ে যাচ্ছে, এফ সাইন থিটা পরিমাণ ওজন যোগ হয়ে যাচ্ছে, যার ফলে রোলারের যে প্রকৃত ওজন তার চেয়ে এফ সাইন থিটা পরিমাণ বৃদ্ধি পেয়ে যাচ্ছে। অর্থাৎ রোলারটাকে ভারী মনে হয় এবং ভারী হওয়ার ফলে এটিকে ঠেলতে অনেক শক্তি লাগে এবং আমাদের কষ্ট অনুভূত হয়। কারণটা কি? যে খেলার সময় তার যে ওজন সেই ওজনের সঙ্গে এফ সাইন থিটা পরিমাণ ওজন যোগ হয়ে যাচ্ছে। তো এটার ওজন যখন রোলারের ওজন যখন বেড়ে যাবে তখন তলের সঙ্গে এই রোলারের ঘর্ষণ বলটা বেড়ে যাবে, আর ঘর্ষণ বল বেড়ে যাওয়া মানে সেটি টানা বা ঠেলা কষ্টকর। আর একটা চিত্র দেখো, 6 নম্বর চিত্র। রোলারকে টানার সময় যখন আমরা টানবো সামনের দিকে তখন কী ঘটবে? তখন ঘটবে যে এই যে রোলারের যে ওজন ডাব্লু পরিমাণ ওজন, এই ওজন থেকে এফ সাইন থিটা পরিমাণ ওজন কমে যাবে। তো এই ওজন থেকে যখন এফ সাইন থিটা কমে যাবে তখন এই জিনিসটাকে হালকা মনে হবে, রোলারকে হালকা মনে হবে, এবং হালকা হওয়ার ফলে এটি আমাদের টানতে সুবিধা হবে। দেখো, ডাব্লু ওজনের একটি রোলারকে ঠেলার সময় হাতলের উপর এফ বল প্রয়োগ করা হলো। এফ বল দুটি লম্ব উপাংশে বিভাজিত হলো। আমরা ফ্যাক্টরি বিভাজন থেকে দেখলাম যে লম্বভাবে যখন কোনো ভেক্টরকে বিভাজন করা হয় তখন সেটি দুটো উপাংশে ভাগ হয়ে যায়। একটি অনুভূমিক দিকে উপাংশ আর একটি হচ্ছে উলম্ব বরাবর উপাংশ। একটি অনুভূমিক উপাংশ অনুভূমিক বরাবর cos θ এবং অপরটি উলম্ব বরাবর এটি হচ্ছে sin θ। অনুভূমিক উপাংশ এফ cos θ রোলারকে সামনের দিকে নিয়ে যাবে এবং উলম্ব উপাংশ রোলারের ওজন বৃদ্ধি করে। ওজন বৃদ্ধির ফলে রোলারের উপর ঘর্ষণ বল বৃদ্ধি পায়, ফলে রোলারটি সামনে নিতে কষ্ট হবে। এটা যখন আমরা ঠেলবো, রোলারকে যখন ঠেলবো তখন এই ঘটনা ঘটবে। আর যখন আমরা টানবো রোলারকে সামনের দিকে, অপরদিকে ডাব্লু ওজনের একটি রোলারকে ঠেলার সময় হাতলের উপর এফ বল প্রয়োগ করা হলো। এফ বল দুটি লম্ব উপাংশে বিভাজিত হবে, একটি অনুভূমিক বরাবর এফ cos θ, অপরটি উলম্ব বরাবর এফ sin θ। অনুভূমিক উপাংশ এফ cos θ রোলারকে সামনের দিকে নিয়ে যাবে এবং উলম্ব উপাংশ এফ sin θ রোলারের ওজন হালকা করে। ওজন হালকা হওয়ার ফলে রোলারের উপর ঘর্ষণ বল কম হয়, ফলে রোলারটি সামনে নিতে সহজ হয়। অথবা আমরা বলতে পারি রোলার ঠেলার চেয়ে টানা সহজ। আচ্ছা, এখানে একটু মিস্টেক আছে, এখানে ঠেলার সময় টানার সময় যেটি হবে টানার সময় লিখতে হবে লিখতে হবে
টানার সময়, খেলার সময় এটা মনে রাখবে, এখানে লিখতে হবে টানার সময়। এখন একটি গাণিতিক সমস্যা আমরা দেখি যে কোনো স্থানে বাতাস 20 কিলোমিটার/আওয়ার বেগে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে দক্ষিণ দিক থেকে বইছে। বাতাসের বেগের উত্তরমুখী ও পূর্বমুখী উপাংশের মান কত হবে? তাহলে বাতাস কি 20 কিলোমিটার/আওয়ার বেগে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে দক্ষিণ দিক থেকে বইছে। আচ্ছা, তাহলে এখানে কি পশ্চিম দিকের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে দক্ষিণ দিক থেকে বাতাস বইতেছে। এই কোণ 60 ডিগ্রি হলে এই কোণ হবে 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমাদের কি বের করতে হবে? বেগের উত্তরমুখী উপাংশ অর্থাৎ ভি বেস এন এর মান এবং পূর্বমুখী উপাংশ অর্থাৎ ভি বেস ইর মান বের করতে হবে। তাহলে আমরা জানি ভি বেস এন ইকুয়াল টু ভি সাইন থিটা। ভি বেস এন এটা কোন দিকে আছে? ভি নর্থ, উত্তর দিকে। এটা কি উলম্ব দিকে আছে? উলম্ব দিকে। উলম্ব দিকের উপাংশ হচ্ছে সবসময় সাইন থিটা, আর অনুভূমিক দিকের উপাংশ হচ্ছে কস থিটা। তাহলে ভি এন নর্থ উলম্ব দিকে, যার ফলে আমরা লিখতেছি ভি সাইন থিটা। তাহলে ভি হচ্ছে তোমার বাতাসের বেগের মান 20 কিলোমিটার/আওয়ার ইন্টু সাইন থিটার মান হচ্ছে তোমার 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এখানে ক্যালকুলেশন করলে আসবে 10√3 কিলোমিটার/আওয়ার। তাহলে বাতাসের বেগের উত্তরমুখী উপাংশ হচ্ছে 10√3 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, এবং বাতাসের বেগের পূর্বমুখী উপাংশ এটা কি? এটা অনুভূমিক দিকে ক্রিয়া করতেছে, তাহলে অনুভূমিক দিকের উপাংশ হচ্ছে cos থিটা। তাহলে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু ভি cos থিটা। তো ভি হচ্ছে তোমার বাতাসের বেগ 20 কিলোমিটার/আওয়ার, থিটা হচ্ছে তোমার 60 ডিগ্রি। তাহলে এখান থেকে cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। ক্যালকুলেশন করলে আমরা পাবো 10 কিলোমিটার/আওয়ার। তাহলে বাতাসের পূর্বমুখী উপাংশের মান হচ্ছে, পূর্ব দিকে বাতাস বইতেছে 10 কিলোমিটার/আওয়ার বেগে, আর উত্তরমুখে বাতাস বইতেছে 10√3 কিলোমিটার/আওয়ার বেগে। তা আমরা এই অধ্যায়ের আরও ক্লাস করব তোমাদের সঙ্গে। আমার পরবর্তী ক্লাস আগামী বৃহস্পতিবারে, আমরা আবারও বৃহস্পতিবারে ক্লাস করব। সে পর্যন্ত সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।